আমি যদি বলি বাঙালির সাহিত্য চর্চা আর বাংলা সাহিত্য চর্চা, এই দুটো কি এক না আলাদা? বলো, এই দুটো একই না আলাদা? কি মনে হয়? যা মনে স্যার হচ্ছে তাই আলাদাই হবে। না, আলাদাই হবে মানে আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহলে আলাদাই হবে, এখনো তার আপনি জিজ্ঞাসা করতেন না, এই লজিকে বলছি না। আলাদাই আলাদা হবে, হবে কারণ কেন? বাঙালির সাহিত্য চর্চা করার বাংলা সাহিত্য চর্চা আমার তো মনে হচ্ছে আলাদা হবে। কেন? কেন? কোথায় আলাদা? কোথায়? কোন জায়গায়? দেখো, বাঙালি সাহিত্য চর্চা দীর্ঘদিন ধরে করেছে, তবে প্রাথমিক পর্বে বাঙালির সাহিত্য চর্চার ক্ষেত্রে যে ভাষাটা প্রিডমিনেট করত সেটা অবশ্যই সংস্কৃত। শিক্ষিত মানুষ মাত্রই সংস্কৃতে সাহিত্য চর্চা করতেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু চর্যাপদের ইউনিকনেসটা হচ্ছে এখানেই যে চর্যাপদ বাঙালিকে বাংলা ভাষার সাহিত্যের মধ্যে এনে ফেললো, যে নিজের ভাষার সাহিত্য, তাও আবার সচেতন ভাবে নয়, তাও আবার প্রত্যেকটি মানুষ, প্রত্যেক বাঙালির জন্য নয়। কাদের জন্য? যারা নির্দিষ্ট একটি ধর্মগোষ্ঠীর অংশ, তাদের জন্য। চর্যাপদের আবিষ্কার হরপ্রসাদ শাস্ত্রী, নেপাল, ইত্যাদি ইত্যাদি, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশনা, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলাদা করে আর নতুন করে বলার কিছু নেই। চর্যাপদ এই যে আবিষ্কারের ঘটনা, যেটা হরপ্রসাদ শাস্ত্রীর হাত ধরে হলো, এই ঘটনা বা এটার দায়িত্ব কিন্তু আগে আর একজনের হাতে ছিল, হরপ্রসাদ শাস্ত্রী তো পরবর্তীকালে। প্রথমে এই প্রাচীন বৌদ্ধ সাহিত্য, সেগুলোর আবিষ্কার, সংরক্ষণ, চর্চার দায়িত্ব যার হাতে ছিল, তিনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য বাঙালি রাজা, যদিও কোনো জায়গায় রাজা ছিলেন না, এটা উপাধি, রাজেন্দ্রলাল রায় মিত্র। এখন মাইক কেউ অন করো না। রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্রের যে অবস্থান, সেই অবস্থানে বিতর্কের জায়গাও রয়েছে, বিশেষ করে ওড়িয়া ভাষা এবং অহমিয়া ভাষা সম্পর্কে তার মূল্যায়ন ব্রিটিশ আমলে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছিল, তিনিও কিছুটা ভুল মূল্যায়ন করেছিলেন। ওড়িয়া ভাষাকে তিনি বাংলারই একটা উপভাষা বা ডায়ালেক্ট হিসেবে চিহ্নিত করেছিলেন, যেটা একেবারেই ভুল ছিল, ইত্যাদি ইত্যাদি। সেটা একটা অন্য ঐতিহাসিক জায়গা, ছেড়ে দাও। রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরে এই বিষয়টার দায়িত্বপ্রাপ্ত যিনি হলেন, তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রী আমরা বলছি, হরপ্রসাদ শাস্ত্রীর আসল উপাধি কি ছিল, টাইটেল কি ছিল? শাস্ত্রী তো একটা প্রাপ্ত উপাধি, টাইটেল কি ছিল হরপ্রসাদ শাস্ত্রীর? তার টাইটেল ছিল হচ্ছে ভট্টাচার্য। হরপ্রসাদ শাস্ত্রীর পুত্র বিনয়তোষ ভট্টাচার্য, নৈহাটি অঞ্চলে বাড়ি ছিল তার। ডক্টর বিনয়তোষ ভট্টাচার্য, ডক্টর মানে ডাক্তার, চিকিৎসক, তিনি খুব নামকরা চিকিৎসক ছিলেন, এবং তার সাথে সাথে এই বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে তার অসাধারণ চর্চা ছিল বিনয়তোষ ভট্টাচার্যের। সেই চর্চাটা এতটাই বেশি যে হরপ্রসাদ বাবু যখন কোনো অসুবিধায় পড়তেন, তিনি তার পুত্র বিনয়তোষ ভট্টাচার্যের সাহায্য নিতেন, যে এটা কি হবে, ওটা কি হবে, ইত্যাদি ইত্যাদি। ভেবে দেখো তিনি কতটা দক্ষ ছিলেন এই বিষয়ে। বিনয়তোষ ভট্টাচার্যের একটা অসাধারণ বইও আছে, বৌদ্ধদের দেবদেবী। বৌদ্ধদের বিভিন্ন যে পরবর্তীকালে দেবদেবীর অনুপ্রবেশ ঘটেছিল তাই নিয়ে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপাল গেলেন কেন? বা আমরা যদি এই প্রশ্নটাকে একটু ভাবার চেষ্টা করি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বঙ্গদেশের কোনো জায়গা থেকে পাওয়া যাবে, বাংলার মূল ভূখণ্ড থেকে পাওয়া যাবে, কিন্তু এমন একটি জায়গা থেকে পাওয়া গেল যেটি বাংলার মূল ভূখণ্ড নয়, বঙ্গদেশের বাইরে। বঙ্গদেশের বাইরে থেকে আমরা বাংলা সাহিত্যের নিদর্শন কেন পাচ্ছি? এটা খুব আশ্চর্যের বিষয়, আমরা সেই উত্তরে আসবো পরে।
চর্যাপদ এই পুঁথিটার সাথে সাথে নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী আরো 3টে পুঁথি এনেছিলেন। সরহ বজ্রের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, ডাকার্ণব বা সরহপাদের দোহা কৃষ্ণাচার্যের, এবং ডাকার্ণব, এই 3টে পুঁথি তার সঙ্গে ছিল। আর একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এই যে 4টে পুঁথি তিনি নিয়ে এলেন, এই 4টেই কিন্তু বাংলায় লেখা নয়। যেমন এর মধ্যে লাস্টের 3টে আমরা দেখতে পাচ্ছি সৌরসেনী অপভ্রংশে লেখা হচ্ছে। একমাত্র চর্যাচর্য বিনিশ্চয় এইটা লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায়। কিন্তু এটা যে বাংলা ভাষায় লেখা হয়েছে, এই দাবিটা হঠাৎ করে আসছে কেন? কারণ চর্যাপদ এটার ওপর দাবি কিন্তু ওড়িয়া ভাষারও ছিল, হিন্দি ভাষারও ছিল, বাংলা ভাষারও ছিল। একটা বিখ্যাত গ্রন্থ সেই সময়ে, ওইটার যদি নামটা আমরা বলি, সংক্ষেপে এটাকে বলা হয় ODBL। এই বইটার লেখক কে বলো? ODBL, আমি পরে আসছি, এটা দীর্ঘ নামটা জানো তোমরা? এর পুরো নামটা কি ODBL? আচ্ছা, বলে দিচ্ছি। ODBL, স্যার আমি বলবো এটা? হ্যাঁ জিজ্ঞাসা করছি তো, বলো অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। আরেকবার বলো নামটা ধীরে ধীরে। অরিজিনাল ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। না, বইয়ের নামটা যখন আমরা বলবো না, তখন আমরা এক্সাক্ট নাম বলবো, একটা শব্দ এদিক ওদিক করা যাবে না। হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। মাইক মিউট করে দাও। বইটার নামটা হচ্ছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। একদম এক্সাক্ট নামটা আমাদের মাথায় রাখতে হবে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন যে চর্যাপদের বিভিন্ন পদগুলো যখন আমরা পড়ছি, আমরা এর সিনট্যাক্স, পদসংস্থান রীতি, কর্তা ক্রিয়াকর্মের অবস্থান, বিভক্তির ব্যবহার, এই সমস্ত গুলো থেকে বুঝতে পারছি এটা বাংলার সাথে মিল আছে। সত্যি কথা বলতে, যখন আমরা মানে ব্যক্তিগত জীবনে বলছি, চর্যাপদ প্রথম পড়েছি, আমাদের অবাকই লেগেছে, ভাই এটা বাংলা, এরকম বাংলা কোথায় শুনেছি? জীবনে এরকম বাংলা শুনিনি, এটা বাংলা কবে থেকে হলো? আসলে এটা তো বাংলার সেই আদি রূপ, কিন্তু এর ভেতরে বিভক্তির ব্যবহার, ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে অন্বয় বা সম্পর্ক, সেটা কিন্তু আধুনিক বাংলার সমান। সেখানে কিন্তু কোনো সমস্যা কিছু নেই। ফলে চর্যাপদের ক্ষেত্রে আমরা যখন বলছি, চর্যাপদ কিন্তু আমরা সব সময় মাথায় রাখবো বাংলা ভাষার আদি নিদর্শন। আচ্ছা, বাংলা ভাষার আদি নিদর্শন আমরা মানছি যে বাংলা ভাষা এতটা সহজ তখন ছিল না, কিন্তু এই বাংলা ভাষাটা এতটা জটিলই বা কেন? এটা তো আরেকটু সহজ করা যেতে পারতো। কেন এতটা সহজ তারা করলেন না? এটা জানতে গেলে আমাদের এটা বলতে হবে, চর্যাপদ লিখেছেন কারা? নিশ্চয়ই চর্যাপদের লেখক ছিলেন। চর্যাপদের লেখকদের কি বলা হচ্ছে? কারা লিখেছেন চর্যাপদ? বলো, কারা লিখেছেন? কেউ বলতে পারবে? ওদের কথা বলছেন তো? তাদেরকে কি বলা হয়? একটা কথায় কি বলা হয়? একটা শব্দে? না, এটা পারা উচিত তো। গ্র্যাজুয়েশন থেকে পড়ে আসছো, কেন পারবে না বলো? চর্যাপদ কারা লিখেছিলেন? স্যার আরেকবার কোশ্চেনটা বলুন স্যার। চর্যাপদের রচয়িতা কারা ছিলেন? লুইপাদ, কান্নপাদ। আমি নাম জানতে চাইছি না, তাদেরকে, তাদের আইডেন্টিটি, তাদের পরিচয়টা কি? কিছু মনে পড়ছে না? সন্ন্যাসী ছিল স্যার, সন্ন্যাসী ছিল তো ওরা। সন্ন্যাসী?
স্যার শাহজাদ হ্যাঁ আরেকবার বলো। বৌদ্ধ সহজই আছে। বৌদ্ধ সহজিয়া, হ্যাঁ নেপালি। নেপালি ছিল। দেখো একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। যারা তোমাদের দেখো লিখিত পরীক্ষায় উতরে যাবে ধরে নিচ্ছি, কারণ লিখিত পরীক্ষায় তো এখানে লেখার কোনো জায়গা নেই, তোমাকে তো এখানে জাস্ট এমসিকিউ অ্যান্সার করতে হবে। কিন্তু যখনই তোমরা ওই ভাইভাতে গিয়ে বসবে সেইখানে সমস্যায় পড়ে যাবে। এই যে কথাগুলো বলছো এগুলো কতটা তোমাদের এগেনস্টে যাবে ভাবো তো। যে বলছো সন্ন্যাসী ছিলেন তারা, আচ্ছা এই যে বললে কি বৌদ্ধ সহজিয়া, সহজিয়া ব্যাপারটা কি? সহজিয়া বলতে কি বোঝায়? কনসেপ্ট পড়ো, কনসেপ্ট, ইনফরমেশন নয়। দেখো সহজিয়া কথাটা তো এক কথায় বলা যাবে না। আমরা যদি একটু এর ব্যাকগ্রাউন্ডে যাই, কোথা থেকে এলো, এই সোর্সটা কোথায়। আচ্ছা তার সাথে আরো একটা প্রশ্ন করি তোমাদের, এটাও গ্র্যাজুয়েশনে পড়েছো। চর্যাপদের ধর্মতত্ত্ব, চর্যাপদে কি বলা হয়েছে, কন্টেন্ট কি বলো। চর্যাপদের বিষয়বস্তু বলতে পারবে? বলো না সংক্ষেপে। হ্যাঁ বলো বলো। সহজিয়া বৌদ্ধ ধর্ম, তান্ত্রিক ধর্ম, এরকম কিছু। কিছু কিছু শব্দ বললে বা জাস্ট কয়েকটা ওয়ার্ড এলো, কিন্তু পরিপূর্ণ কোনো কিছু পেলাম না। আমার কিন্তু খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে, যে তোমরা দেখো বিএড করেছো, এতগুলো বছর পর পরীক্ষা হচ্ছে, কিন্তু এরকম অস্পষ্ট ধারণা কেন বিষয়গুলো সম্পর্কে? পরিপূর্ণ ধারণা থাকা উচিত, একদম নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ ধারণা থাকবে। আচ্ছা দেখো, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধের সময়কাল থেকেই বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু একটা বিতর্ক দেখা দেয়। বিতর্কটা কি? যে নারীদের অনুপ্রবেশ বৌদ্ধ ধর্মে থাকবে কি থাকবে না, মানে বৌদ্ধ সংঘে থাকবে কি থাকবে না। এ ব্যাপারে গৌতম বুদ্ধের মত খুব একটা ছিল এমনটা নয়। তো যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু শেষ পর্যন্ত নারীদের অনুপ্রবেশটা এক্ষেত্রে ঘটে। এটা নিয়ে যেটুকু মতবিরোধ, তার চেয়েও বিরাট মতবিরোধ ঘটলো গৌতম বুদ্ধের মৃত্যুর পরে। বৌদ্ধদের 4টে সম্মেলন হয়েছিল, সঙ্গীতি বলা হয়। তার মধ্যে বৌদ্ধদের যেটা ছিল দ্বিতীয় সম্মেলন, এই সম্মেলনে বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। খুব যে মেজর তা নয়, কিন্তু একটা মতবিরোধ দেখা দিল। স্থবিরবাদীন একটা আকার বেশি পড়েছে, আর একটা হচ্ছে ভাগ মহা সংহিকা। স্থবিরবাদীন মহাসংহিকা, এই দুয়ের মূল বক্তব্যটা কি এক কথায় যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে স্থবিরবাদীন, স্থবির মানে কি? যাদের কোনো নড়াচড়া নেই, এক জায়গায় স্থির। আসলে এরা মনে করতেন বৌদ্ধ ধর্মটা গৌতম বুদ্ধ যেভাবে ভেবেছেন ওটাই শেষ কথা, তার বাইরে কোনো কিছু তারা ভাবতে রাজি নন এই ধর্ম সম্পর্কে। এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন চলবে না। মহাসংহিকা যারা, তারা মনে করছেন যে প্রয়োজন হলে, যদি যুগের সাথে তাল মিলিয়ে কিছু প্রয়োজন পড়ে, তাহলে ডেফিনেটলি এখানেও পরিবর্তন চলতে পারে। এই যে বিরোধটা, এই বিরোধটা আরো চূড়ান্ত মাত্রায় গেল কখন? চূড়ান্ত মাত্রায় গেল হচ্ছে চতুর্থ সম্মেলন। আচ্ছা, চতুর্থ সম্মেলনে কি হচ্ছে দেখো। চতুর্থ সম্মেলনে যে ঘটনাটা ঘটছে, যারা ছিল স্থবিরবাদীন তারা হয়ে যাচ্ছে হীনযান, যারা ছিল মহাসংহিকা তারা হয়ে যাচ্ছে মহাযান। কেমন? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে হীনযান মহাযানদের মধ্যে গল্পটা কি? হীনযান মহাযানদের মধ্যে মূল বিরোধের জায়গাটা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বললে, হীনযান যারা
তারা গৌতম বুদ্ধের মূর্তি পুজোর ঘোর বিরোধী, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের সাংস্কৃতিক আগ্রাসনের যে রেওয়াজ রীতি, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধকে বলা হচ্ছে তিনি হলেন বিষ্ণুর অবতার। এই যে অবতার তত্ত্ব, এই অবতার তত্ত্বটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিচ্ছে হীনযানরা। তারা বলছে না, বৌদ্ধ ধর্মের যে উৎস, সেই উৎসের মধ্যেই রয়েছে বৈদিক ধর্মের পৌত্তলিকতার বিরোধিতা করা। শেষ পর্যন্ত যদি সেই বৈদিক ধর্মেরই অংশ অবতার তত্ত্বকে স্বীকার করে নিতে হয়, তাহলে আর এই ধর্মের আলাদা সার্থকতা রইল কোথায়? অতএব তারা এটা মানতে রাজি নন। কিন্তু যারা মহাযান, তারা মনে করছেন গৌতম বুদ্ধের মূর্তি পুজো চলবে এবং গৌতম বুদ্ধ বিষ্ণুর অবতার। এইখান থেকে শুরু হলো মূল বিরোধের জায়গাটা। আমরা যে বলি না যে ভগবান বুদ্ধ, এই বুদ্ধকে ভগবান হিসেবে দেখা, এটা কিন্তু মহাযানদের, হীনযানদের নয়। ইনফ্যাক্ট পরবর্তীকালে, মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি গ্যাংটক, সিকিম এই সমস্ত জায়গায় যাও, সেখানে বুদ্ধিস্ট মনাস্টারি গুলো রয়েছে, দেখবে সেখানে বিরাট বড় বড় বুদ্ধ মূর্তি আছে। কেমন? তো ওই যে বুদ্ধ মূর্তিগুলো কেন আসলে এখন কিন্তু সারা পৃথিবীতে হীনযানদের আর সেভাবে কোনো অস্তিত্ব নেই, প্রায় সবই মহাযান বৌদ্ধ ধর্ম। যে কারণে আমাদের কলকাতার যেমন মহাবোধি সোসাইটি, বিশাল বড় বড় বুদ্ধ মূর্তি, সর্বত্র কিন্তু আমরা এই বুদ্ধ মূর্তিগুলো দেখতে পাচ্ছি। এই যে মহাযান বৌদ্ধ ধর্ম, এই মহাযান বৌদ্ধ ধর্ম যখন বঙ্গদেশে প্রবেশ করলো, তখন বঙ্গদেশে তিনটি ধর্মের রূপ আমরা দেখতে পাচ্ছি: ব্রাহ্মণ্য ধর্ম, লৌকিক ধর্ম, আর একটা হচ্ছে তন্ত্র ধর্ম।